রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে ৭ই মার্চে ইতিহাস ঘটালো আওয়ামী লীগ। দেশে ফেরার চূড়ান্ত ঘোষণা দিলেন শেখ হাসিনা। এবার প্রমাণসহ ফেসে গেলেন আসিফ নজরুল। অন্যান্য উপদেষ্টার মতো আসিফ নজরুলও কি ফেসে যাচ্ছেন? আসিফ নজরুলরা কি ফেসে যাচ্ছেন? ফাঁসাই তো উচিত। আওয়ামী লীগের ফেরার পথে আর কোনো বাধাই রইল না। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাই কথাগুলো বলতেছেন। বর্তমান সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে, সেই বক্তব্যগুলো যদি কথা কাজে মিল থাকে তাহলে আর কোনো বাধা থাকার কথা নয়। রাজনীতির পাশা উল্টে যেতে আসলে সময় লাগে না। যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে এনসিপি মাঠ গরম করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নিল তখন অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের তথাকথিত আদর্শিক শত্রু ভারতের দরজায় তারা কড়া নাড়ছে। এখন রাজনীতি ঘুরে গেছে। জুলাই সন্ত্রাসীদের বিচার এখন সময়ের অপেক্ষা মাত্র। কেন সাধারণ মানুষ বলছে যে এই আসিফ নজরুলকে, হায়াল্লাহ খালেদকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হতে পারে? বিভিন্ন তথ্যসূত্র খবর আছে, উপদেষ্টা থাকাকালীন 18 মাসে তিনি 12,500 কোটি টাকা সমপরিমাণে অর্থ লুটপাটে সহায়তা করেছেন বা সরাসরি জড়িত ছিলেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই রেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতৃকর্মরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। ৭ মার্চ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন নেতাকর্মীরা। মিছিলগুলোতে বঙ্গবন্ধুর আদর্শ ও দলীয় ঐক্যের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করার প্রত্যয়ে এবং দলের আদর্শকে সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্বের আহ্বানে ঐতিহাসিক এই দিনকে স্মরণ করে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঐতিহাসিক ৭ই মার্চকে ঘিরে এমন কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের ফেরার পথে আর কোনো বাধাই রইল না। আলোচনার শুরুতে আপনাদেরকে এই ধরনের কথা আমি এই জন্যই বলতে পারলাম, সেই ধরনের নিউজ সংবাদ অবশ্যই আমার কাছে আছে। আমি আপনাদেরকে সেই নিউজটাই জানাবো, শোনাবো এবং বিশ্লেষণ করব যে আওয়ামী লীগের ফেরার পথে অতীতে কোন বাধাগুলো ছিল, বর্তমানে কেন বাধা থাকলো না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখেন, 2026 সালের 12ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূস একটা নির্বাচন দিয়েছেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে 2/3 আসনের তারা জয়যুক্ত হয়ে। তারপরে এই দলের নেতাদের মুখে আমরা যে সমস্ত বক্তব্য শুনেছি, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা আরও আগেই আমরা বলতে পারতাম যে আওয়ামী লীগের ফেরার পথে আর বাধা রইল না। আমি সেই নিউজটাতে যাব, তার আগে আপনাদেরকে বলি, 2024 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন প্রথম আমরা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের বক্তব্য শুনতে পেলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে কিন্তু তারা ধৈর্যের রাজনীতির কথা বললেন, সময়ের রাজনীতির কথা বললেন এবং পরিশেষে এইটা পরিষ্কার করে বললেন যে বর্তমানে তাদেরকে তো বাধা প্রয়োগ করা হচ্ছে। কিভাবে? সিস্টেমটা দেখেন, মব তৈরি করার মাধ্যমে আদালতেও তাদের উপর মব করা হচ্ছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। অনেককে আমরা কারাগারে মৃত্যুবরণ করতেও কিন্তু দেখলাম ডক্টর ইউনূস সরকারের আমলে। তারা যে কথাটা বলছে, ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা যে সমস্ত কথা বলছেন যে আমরা দেশে ফিরতেছি না বা আমরা রাজপথে সক্রিয় হতে পারতেছি না, এইটার অন্যতম কারণ হলো বর্তমান সরকার মবতন্ত্রের সরকার, দেশে আইনের শাসন নাই। আমরা যে যাব, গ্রেপ্তার হব, গেলেই গ্রেপ্তার হব, আমাদের জেল খাটা লাগবে, সেই জন্য যে দেশে যাচ্ছি না, এইটার কোনো ভিত্তি নাই। এই ধরনের কথা কিন্তু অনেকেই বলছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম থেকে শুরু করে আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম, আরও অনেক প্রথম সারির নেতা কিন্তু অনেকেই এই ধরনের কথা বলছেন এবং যথার্থই ছিল তাদের কথা এবং যুক্তিপূর্ণ ছিল যে দেশে তো আইনের শাসন নাই। প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের শাসন আমলে দেশে আইনের শাসন ছিল না। তারা আসবেন,
আইনের মাধ্যমে তারা আত্মসমর্পণ করবেন বা আইনি মোকাবেলা করবেন, সেই সুযোগটা ছিল না। মবের মাধ্যমে তাদের প্রাণ কেড়ে নেওয়ারও ঝুঁকি ছিল। এখন কে চাইবে? কে চাইবে? যদি লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম তো নিজেকে সুরক্ষা দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের নেতারা বলছেন। এখন 2026 সালের মার্চ মাসের 7 তারিখে এসে আমি যে নিউজটা দেখতেছি, সেই নিউজটা দেখার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হইতেছে যদি আওয়ামী লীগের নেতাদের ফিরে আসার বিষয়টা এই জন্য বলতেছি যে দেশের মধ্যেই তো সবাই আছেন, কতিপয় কয়েকজন দেশের বাইরে গেছেন, আর যারা আছেন দেশের মধ্যেই আত্মগোপনে হয়তো বা আছেন, কিন্তু রাজপথে ফেরা, সক্রিয় হওয়া স্বাচ্ছন্দ্যের সাথে, এই বিষয়টার বাধা কিন্তু আমি বললাম যদি বাধাগুলো সেটাই হয়, আওয়ামী লীগের নেতাদের বক্তব্য অনুযায়ী যদি সেইগুলোই বাধা হয়, তাহলে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তখন কিন্তু তাদের আর কোনো বাধা থাকার কথা না। আপনি আমার শিরোনামের সাথে মিলাইতে থাকেন। দেখেন 2026 সালের মার্চের 7 তারিখে, অর্থাৎ আজকে 7 তারিখ, গতকাল 6 তারিখে যে নিউজটা প্রকাশ হয়েছে, আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। এই যে নিউজটা, আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি, এই নিউজটা যদি আপনি পড়ে নেন তাহলে আপনি আমার মতো স্পষ্টভাবে এই কথাগুলো বলতে পারবেন। দেখেন, আমি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তার কিছু কথা আপনাদেরকে শোনাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখবে। আমরা জোর জবরদস্তি করে এটা থামাতে যাব না। আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাইব না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না। অপরাধ না করলেও শক্তিধর যারা, তাদের উপর দোষ পড়ে। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। খেয়াল করুন, এইখানে কিন্তু অনেকগুলো কথা লুকায় আছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, সেইটা যেহেতু অধ্যাদেশের মাধ্যমে নিষেধাজ্ঞা আছে, আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়গুলো দেখবেন। দলগতভাবে, দলীয়ভাবে বিএনপি আর আওয়ামী লীগকে বাধা দেওয়ার চেষ্টা করবে না। স্পষ্টভাবে এই কথাকেই বলছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলছেন, শেষে যে কথাটা বলছেন যে যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপর দোষটা পড়ে না, যারা শক্তিধর তারা অপরাধ না করলেও দোষটা তাদের উপরই পড়ে, সেই দিকে সচেষ্ট আছে, মানে খুবই সচেতন আছে এই দলটি। তাহলে আপনি একটু মিলেন, যদি প্রকৃতপক্ষে আইনগতভাবে মোকাবেলা করে তাহলে তো ওই যে ভয়টা, সেই ভয়টা আওয়ামী লীগের থাকার কথা না। প্রথম সারির নেতারা কিন্তু দেশে আসবে। দেখেন, আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য শোনাই। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবেলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলা করা প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর। সামাজিকভাবে মোকাবেলার কথা বলতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার মানে হলো যে দলটি সক্রিয় হোক, রাজনীতি করুক, সামাজিকভাবে সমাজের মানুষ, দেশের মানুষ তাদের যদি প্রত্যাখ্যান করেন তাহলে তো কারো কিছু করার দরকার নাই। আর দেশের মানুষ যদি তাদেরকে গ্রহণ করেন তাহলে তো কারো এরকম সাধ্য না, এরকম অপচেষ্টা করারও দরকার নাই যে অপ্রাসঙ্গিক করা। দেখেন, আমি বিস্তারিত একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুব রহমান বলেন, আইনের যে পরিবর্তন, এই যে অধ্যাদেশ, এগুলো হলো সমাজের উপরের কাঠামো। এই কাঠামোর পরিবর্তন নাগরিকরা ছুঁইতে পারে না। নাগরিকরা ছুঁইতে পায় তাদের চাহিদা যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। জুলাই পরবর্তী সমাজে মানুষ কি কি পেল সেটা দিয়ে তারা মূল্যায়ন করবে জুলাই তাদের জীবনে কি প্রভাব ফেলেছে। এটাকে বলে সমাজীকরণ। এই যে জুলাই আগস্ট একটা গণঅভ্যুত্থান বলা হয়, এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ এইটার বিনিময়ে কি কি পেল, এটাই কিন্তু সমাজের মানুষের উপর প্রভাব ফেলে। এবং সেইটার ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগ নামক দলটার সমাজে গ্রহণযোগ্যতা বা অপ্রাসঙ্গিকের বিষয়টা আছে। এখন আপনি ভাবুন তো, এই অভ্যুত্থানের পরবর্তী, মানে অভ্যুত্থানের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের শাসনামলে কি পেয়েছেন বাংলাদেশের মানুষ, কি পেয়েছে? তাদের মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষার পূরণ হয়েছে, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা আকাঙ্ক্ষার ব্যাপক উদয় হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখেন, মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি। মোয়াজ্জেম হোসেন আলালকে ওই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বর্তমান প্রধানমন্ত্রী, অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা, তিনি আবার বলতেছেন যে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও নয় তারা। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না, খেয়াল করুন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা সুনির্দিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত না, বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাই কথাগুলো বলতেছেন। তার মানে কি আমরা ডক্টর ইউনূসের শাসনামলে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর পুনরাবৃত্তি ঘটতেছে বর্তমান সরকারের পক্ষ থেকে। এইটা আওয়ামী লীগের জন্য আশার আলো। আমরা বলছি যে যারাও অপরাধী তাদেরকে আপনারা, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলছিলাম, তিনি যখন ক্ষমতায় ছিলেন, যারা অপরাধী, যারা অনৈতিক কাজের সাথে জড়িত, দুর্নীতি, অর্থ পাচার,
বিভিন্ন কাজের অনিয়ম আইন বিরোধী কাজের সাথে জড়িত, তাদের আইনের মাধ্যমে বিচার করুন, কিন্তু নিরপরাধকে ওই একজন দুজন অপরাধীর জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধী নেতাকর্মীদেরকে কেন আপনারা সাজা দিবেন? এইটা তো ঠিক না। এই কথাগুলো আমরা প্রতিবাদ করছি। সেই কথাগুলো বর্তমান সরকারের পক্ষ থেকে যখন বলা হইতেছে, আপনি কি বলতে পারেন আওয়ামী লীগের ফিরে আসার পথে আর বাধা থাকে? এইটুকু বলতে পারেন যে কথা কাজে যদি মিল থাকে তাহলে বাধা নাই, আর কথা কাজে যদি মিল না থাকে তাহলে বাধা আছে। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে আরেকজনের কথা শোনাই। দেখেন শেষে কি কথাটা বলছে বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসাবে দেখতে চায়। নেতারা মনে করেন, অর্থাৎ বিএনপির নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। এই যে শেষের কথাটা, এই শেষের কথাটাই একেবারে সব কিছুর মূল সার কথা। যে আপনি একটু ভাবুন যে কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের একটা রাজনৈতিক দল হিসেবে। এই যে বিস্তারিত আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে সম্মানিত দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। যে আওয়ামী লীগের ফেরার পথে আর কি কোনো বাধা রইল? হ্যাঁ, এইটা বলা যায় যে বর্তমান সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে, সেই বক্তব্যগুলো যদি কথা কাজে মিল থাকে তাহলে আর কোনো বাধা থাকার কথা নয়। সেটা অবশ্যই আমরা দেখতে পাবো, কারণ আপনি মুখে একটা কথা বললেন, কাজকর্মের মাধ্যমে সেই কথার প্রতিফলন আমরা দেখতে পাবো। যদি একই থাকে তাহলে অবশ্যই আমি যেটা বললাম সেটার সাথে দ্বিমত করার আপনার কোনো রাস্তা নাই। আর যদি কথা কাজে মিল না থাকে তাহলে আমার কথাটাও ভিন্ন হবে। সম্মানিত দর্শক, আপনি আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি বর্তমান সময়ে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য শুনলেও কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন ধরেন আওয়ামী সভানেত্রী স্বয়ং নিজেই কিন্তু বলছেন তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা মানসিক এবং অন্যান্য বিষয়ে প্রস্তুতি নেন, দেশে ফিরতে হবে, নামতে হবে বাংলার ময়দানে, এ কথা বলছেন। পাশাপাশি বর্তমান সরকারের বক্তব্য সকল কিছু একত্রিত করলে আর কোনো বাধা আমি দেখতে পাই না। অন্যান্য উপদেষ্টার মতো আসিফ নজরুলও কি ফেসে যাচ্ছেন? আপনারা ইতিমধ্যে ইউনূসের অর্থাৎ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে একটা টেনশনের ভাঁজ, কপালে টেনশনের ভাঁজ পড়ে গেছে। আসিফ নজরুলও এর বাইরে নয়। যার দরুন আসিফ নজরুল গত পরশু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কান্নাকাটি করেছেন। আসিফ নজরুলরা কি ফেসে যাচ্ছেন? ফাঁসাই তো উচিত। এই আসিফ নজরুল ছিলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মাস্টারমাইন্ড যদি কাউকে বলতে হয় তাহলে আসিফ নজরুল। আসিফ নজরুলের নির্দেশনায় সরকারটা চলতো। ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত কিচেন ক্যাবিনেটের কথা বলেন না, এই কিচেন ক্যাবিনেটের অন্যতম প্রধান একজন হচ্ছেন আসিফ নজরুল। বলা যায় ডক্টর ইউনূসের বিকল্প শক্তি বা বিকল্প প্রধান উপদেষ্টার জায়গাটা বা ভূমিকাটা পালন করতেন এই আসিফ নজরুল। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা পড়েছে 1 ডজনেরও বেশি অভিযোগ। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন থেকে শুরু করে শত শত কোটি টাকা বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে এসব অভিযোগকে গাঁজাখুরি দাবি করে আত্মপক্ষ সমর্থন করেছেন নিজেই। শুরুতেই আসা যাক দুদকের অভিযোগ প্রসঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগ তালিকায় কি নেই? মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অর্থ পাচার সবই আছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দুদকে আসা যে কোনো অভিযোগ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এখানে একটি 100 মার্কের মার্কিং সিস্টেম বা যাচাই বাছাই কমিটি থাকে। যদি কোনো অভিযোগ 80 মার্ক পায় তবেই সেটি পরবর্তী অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। ডক্টর নজরুলের বিরুদ্ধে আসা এই 1 ডজনেরও বেশি অভিযোগ এখন সেই যাচাই বাছাই টেবিলে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো যদি অনুসন্ধানযোগ্য প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট, দুদকে জমা পড়া নথিতে দাবি করা হয়েছে। জামিন বাণিজ্য অভিযোগ উঠেছে আসিফ নজরুল প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে ভিআইপি আসামিদের জামিন দেওয়ার ব্যবস্থা করেছেন। উদাহরণস্বরূপ একটি বড় শিল্প গ্রুপের সিইওর বিরুদ্ধে জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও 20 কোটি টাকার বিনিময়ে তাকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন নিয়েও বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে।
বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নে জালিয়াতি করেছেন আসিফ নজরুল। রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় বিচারক বদলি বা পদায়নের ক্ষেত্রে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। শুধু দেশেই নয়, আসিফ নজরুলের বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও জমা পড়েছে দুদকে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ঠিক যখন এসব অভিযোগের পাহাড় জমছে, তখনই গত পরশু বুধবার রাত 8:15টার দিকে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আসিফ নজরুল। তিনি আমেরিকায় বাড়ি কেনা বা পালিয়ে যাওয়ার খবরকে স্রেফ গাঁজাখুরি বলে উড়িয়ে দিয়েছেন। আসুন দেখা যাক তিনি তার আত্মপক্ষ সমর্থনে কি বলেছেন। 1 নম্বরে তিনি নিজের আর্থিক সততার গুণগান গেয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। 1 টাকা, আবার বলি 1 টাকাও দুর্নীতি করেনি। তিনি আরও দাবি করেছেন, তিনি কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলেননি, নতুন কোনো সম্পদ করেননি এবং আয়কর রিটার্নে কোনো সম্পদ গোপন করেননি। তার মতে তার পক্ষে দুর্নীতি করা অসম্ভব এবং প্রশ্নই আসে না। 2 নম্বরে স্বজনপ্রীতি এবং নিয়োগের ব্যাপারে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন। স্বজনপ্রীতির অভিযোগ নাকচ করে তিনি লিখেছেন, সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দু মাত্র সুবিধা দেয়নি। তিনি একটি বড় তথ্য দিয়েছেন যে তার মেয়াদে প্রায় 5000 আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে তার একজন আত্মীয় নেই। এমনকি তার আত্মীয়রা কারো হয়ে তদবির করারও সুযোগ পাননি। 3 নম্বর পয়েন্টে তিনি উল্লেখ করেছেন এলাকা প্রীতি ও অনুদান। তিনি জানিয়েছেন, উপদেষ্টা থাকাকালীন তিনি তার গ্রামের বাড়ি বা বেড়ে ওঠার জায়গায় একবারও যাননি, তবে কিছু উন্নয়নমূলক কাজে তার ভূমিকার কথা স্বীকার করেছেন। যেমন লালবাগ শাহী মসজিদের উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে আর্থিক সহযোগিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের উন্নয়নের জন্য ক্রিকেট বোর্ডের অনুদান পেতে তিনি সহযোগিতা করেছেন। এর বাইরে ব্যক্তিগত বা অন্য কোনো উদ্দেশ্যে তিনি কোনো অনুদানের অনুরোধ করেননি বলে দাবি করেছেন। দর্শক, পরিস্থিতি এখন দাঁড়িয়েছে কার দাবি সত্য বনাম অভিযোগের ভিত্তিকে। একদিকে দুদকে জমা পড়া 1 ডজন অভিযোগ, যেখানে শত শত কোটি টাকার দুর্নীতির কথা বলা হচ্ছে। অন্যদিকে ডক্টর আসিফ নজরুলের সাফ দাবি তিনি 1 টাকাও দুর্নীতি করেননি। এখন পুরো বিষয়টি নির্ভর করছে দুদকের নিরপেক্ষ অনুসন্ধানের ওপর। যদি অভিযোগগুলো মিথ্যা হয় তবে সেটি হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আর যদি সত্য হয় তবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে তা জনসমক্ষে আসা জরুরি। আসিফ নজরুলের এই আত্মপক্ষ সমর্থন কি যথেষ্ট, নাকি অভিযোগগুলোর পেছনে গভীর কোনো সত্যতা আছে? এখন সেটি দেখতে হলে বর্তমান সরকারে যারা আছেন তাদের সদিচ্ছা কিংবা সরকারের প্রতিষ্ঠান দুদক, দুর্নীতি দমন কমিশনের সদিচ্ছার ওপর নির্ভর করবে। আমরা দেখতে চাই সামনে কি ঘটছে, আমরা নিশ্চয়ই দেখব। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।